প্লিজ লিভ মি। লিওনার্দো মেয়েটির চুলের মুঠি ধরে নিয়ে আসে নিজের কাছে, জিভ দিয়ে স্পর্শ করে গলা, ঝাঁকুনি দিয়ে ওঠে মেয়েটির সর্বাঙ্গ, শিউরে ওঠে ঘৃণায়। কিন্তু লিওনার্দোর কাছে সেটা বেশ মজা লাগে। সে হিংস্র হয়ে ওঠে, কামড়ে ধরে মেয়েটার গালে। আহ! ব্যথায় চিৎকার করে ওঠে মেয়েটি, যা লিওনার্দোর শরীরে শিহরণ জাগায়। মেয়েটির চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। ক্রাই লাউডার ক্যান্ডি গার্ল, আমার উত্তেজনা বাড়ছে। মেয়েটি অসহায়, বাঁচার পথ নেই তার। লিওনার্দো এক ধাক্কায় তাকে ফেলে দেয় বিছানায়। টেক অফ ইউর ক্লথ। যদি আমি ধরি তাহলে সেটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। তুমি শুধু খুলবে আর আমি শুধু দেখবো, লিটল পিগি। ইউর টাইম স্টার্ট নাও। 1 2 3। মেয়েটা নিজের শরীর শক্ত করে রেখেছে। সে সুযোগ বুঝে বেডসাইড টেবিল থেকে হাতে তুলে নেয় একটি ফ্লাওয়ার ভাস। আঘাত করতে যায় লিওনার্দোর মাথায়। ফট করে মেয়েটির হাত ধরে ফেলে লিওনার্দো, মুখে তার ক্রূর হাসি। আই লাইক দ্য ওয়ে ইউ আর। তুমি যেহেতু খুললে না, তাহলে কাজটা আমিই করছি। সে এক থাবা মারে মেয়েটার বুকের কাছে, টেনে ছিঁড়ে ফেলে পাতলা ফিনফিনে গোল ফ্রক। উন্মুক্ত বক্ষে লোভাতুর দৃষ্টি ফেলে লিওনার্দো, মত্ত হয়ে ওঠে নিজের কার্য হাসিলে। বন্ধ কক্ষের প্রতিটি দেওয়ালে বাড়ি খায় মেয়েটির চিৎকার। তার সেই চিৎকারে আরো আরো বেশি উত্তেজিত হয় লিওনার্দো। ঘরে আলো আসছে না, শুধু চাঁদের হালকা রশ্মিতে দেখা যায় রক্তের দাগ। মেয়েটির নিঃশব্দ কেঁপে ওঠা শরীর। কোনো কিছু আর বলার থাকে না। সে নীরবতায় যেন সবচেয়ে উচ্চস্বরে বলে, এই সমাজে নরকের জন্ম কিভাবে হয়। মেয়েটির শরীরে অজস্র ক্ষত, নখ ভেঙে গেছে, চোখ ফাঁকা, আর ঠোঁটে একরাশ নিঃশব্দ আর্তনাদ জমে আছে, যেন মৃত্যু তাকে পুরো গিলে নিতে পারেনি। সে রয়ে গেছে বিচার চেয়ে। ভোরের আলো ফুটে উঠেছে, জানালার পর্দা ভেদ করে প্রবেশ করে ঘরের কোনায়। নিজের কাজ সমাপ্ত করে ক্লান্ত হয়ে শুয়ে আছে লিও। একটু পর ডোরবেল বেজে ওঠে। সে উঠে গিয়ে খুলে দেয় দরজা। সামনে তার বন্ধু ম্যাক্স দাঁড়িয়ে। মেয়েটা কি এখনো বেঁচে আছে? ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসে লিও। ভেতরে গিয়ে গায়ে লিয়ে দেয় কাউচের ওপর। তার পরনে শুধু একটা ঢিলে ঢালা প্যান্ট, যা নাভির অনেকটা নিচে নামানো। পুরো শরীর জুড়ে দৃশ্যমান অজস্র কালো রহস্যময় ট্যাটু। তোর কি মনে হয় আমার সাথে নাইট স্পেন্ড করার পর আজ পর্যন্ত কোনো মেয়ে বেঁচে ফিরেছে? অবভিয়াসলি নট। তাহলে আজ সেটা ভাবলি কি করে? ক্রুর হাসে ম্যাক্স। তখনই বেজে ওঠে তার স্মার্টফোন। সে পকেট থেকে বার করে সেটা। আঙ্কেল ফোন করেছে। তুই কথা বল। বুড়োর প্যাচ প্যাচ আমার ভালো লাগে না। ম্যাক্স কল রিসিভ করে ফোন কানে ধরে। হ্যালো আঙ্কেল। হোয়ার ইজ লিও? এখানে তো নেই। কাল রাতে ক্লাবে সবাই একসাথে ছিলাম, তারপর দিদার বাড়িতে। চুপচাপ ফোনটা ওকে দাও। আই নো ব্লাডিটা তোমাদের সাথেই আছে। ম্যাক্স চোখ দিয়ে ফোনের দিকে ইশারা করে কিছু। বিরক্তির নিঃশ্বাস ফেলে লিও। হাতে নিয়ে কানে ধরে ফোন। ইয়া ড্যাড। হোয়ার আর ইউ? ফার্ম হাউস। ওদিকে তুমি ফুর্তি করছো আর এখানে তোমার বোন ব্লান্ডার করে বসে আছে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসো। তোমার স্টুপিড সিস্টার সিলমোহরটা হারিয়ে ফেলছে। কণ্ঠে বিস্ফোরণে ফেটে আসে লিওনার্দোর। হোয়াট? ড্যাম, ইটস এ ইডিয়ট। ওটা যদি একবার পুলিশের কাছে পড়ে, উই আর ফিনিশড। স্কুলের সামনে রাস্তাটা ব্যস্ত। সকাল সকাল সাইকেলের টুংটাং হর্ন, রিকশার ঘন্টা আর স্কুল বেলের কোলাহলে মুখর হয়ে ওঠে। ফুটপাতে দাঁড়িয়ে থাকে ফুচকাওয়ালা, ঠান্ডা পানি আর ঝালমুড়িওয়ালা। রাস্তার এক পাশে স্কুল বাস, সিএনজি আর রিকশার লাইন, আর অন্য পাশে অপেক্ষায় অভিভাবকেরা। কারো হাতে ছাতা, কারো হাতে ছোট্ট শিশুর টিফিন বক্স। মাথার দুই পাশে বাঁধা দুটি ঝুঁটি, নেভি ব্লু স্কার্ট আর সাদা রঙের শার্টের সাথে নেভি ব্লু টাই। কাঁধে গোলাপি রঙের ছোট্ট স্কুল ব্যাগ। এক হাতে বাবার আঙ্গুল ধরে দাঁড়িয়ে আছে 8 বছরের এক ছোট্ট বাচ্চা মেয়ে, অন্য হাতে কটন ক্যান্ডি। রোদের তাপে ছোট্ট গোলগাল মুখশ্রীতে ফুটে উঠেছে রক্তিম আভা। ঘর্মাক্ত কপাল চিকচিক করছে, চোখে মুখে বিরক্তি। কুঁচকে রয়েছে কপাল। এই মুহূর্তে সবকিছু বিরক্ত লাগছে বাচ্চা মেয়েটার কাছে। সে এই গরমে আইসক্রিম খেতে চায়, কটন ক্যান্ডি নয়। মেয়ের বিরক্ত মাখা মুখশ্রী দেখে মুচকি হাসলেন 32 বছর বয়সী ভদ্রলোক। সেটা বললে ভুল হবে, কারণ দেখতে তাগড়া যুবকের মতোই। লম্বা ফর্সা অভিব্যক্তি চেহারা। মেয়ে যে আইসক্রিম খেতে চাইছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন তিনি। কিন্তু ঠান্ডা লেগে এমনিতেই গলায় কফ জমে রয়েছে। এরপর আইসক্রিম খেলে আরো গাঢ় হয়ে যাবে। তাই তো কটন ক্যান্ডি কিনে দিয়েছেন।
তিনি হাত বাড়িয়ে কোলে তুলে নিতে চাইলেন নিজের রাজকন্যাকে। বাচ্চা মেয়েটি বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বলল। আমি আমি বড় হয়ে গেছি, কোলে নিতে হবে না। বিনিময়ে মুচকি হাসলেন তিনি। আমার মাটা তো আসলেই বড় হয়ে গেছে। তিনি মেয়ের হাত ধরে রাস্তায় উঠছিলেন, হঠাৎ এক বিকট হর্ন। একটা ট্রাক যেন মৃত্যুর গর্জনে ছুটে এলো। মুহূর্তে ছিঁড়ে যায় আঙ্গুলের বাঁধন। ছোট্ট মেয়েটি ছিটকে পড়ে রাস্তার কোনায়। আর কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় পড়ে থাকে একটি ছিন্ন ভিন্ন শরীর। চারপাশে মানুষের চিৎকার, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজ, একজোড়া জুতো একদিকে, রক্তের ফোয়ারা অন্যদিকে। রাস্তায় ছিটকে রয়েছে ছোট্ট মেয়েটি, হাঁটু ছিঁড়ে গেছে, মাথায় বড়সড় আঘাত পেয়েছে হয়তো। অন্যদিকে বাবার রক্তাক্ত শরীরটা নিথর হয়ে পড়ে আছে গাড়ির নিচে। দ্রুত এক ভদ্রমহিলা আগলে ধরে ছোট্ট বাচ্চাটিকে। বাচ্চা মেয়েটি ঝাপসা চোখে তাকায় রাস্তায় পড়ে থাকা নিথর দেহটির পানি। পর মুহূর্তে শিশুসুলভ ভাঙা গলায় এক চিৎকার। না। ধরপড়ে উঠে বসে রিম। তার নিঃশ্বাস টেনে আসছে, যেন বুক ফেটে যাবে। ঘরমাক্ত কপাল, চোখে জল। চারিদিকে দেখে বুঝে যায় এটা শুধু একটা স্বপ্ন, কিংবা সত্যের মাঝে আটকে থাকা দুঃস্বপ্ন। শরীরের প্রতিটি স্নায়ু তখনও কাঁপছে। আব্বু, আব্বু। হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস টানছে রিম। চোখ দুটো যেন জলের ফোয়ারা। আস্তে আস্তে পাগলামি বাড়ছে তার। বিছানায় জড়সড় হয়ে মাথা আঁকড়ে ধরে কাঁদছে। চোখে ভয়, মুখে আতঙ্ক, গলায় কম্পন। দম বন্ধ হয়ে আসছে, যেন গলাটা কেউ চেপে ধরেছে। কান্নার তোরে কেঁপে উঠছে তার কবুতরের ন্যায় ছোট্ট দেহটি। আব্বু, আব্বু কোথায়? প্লিজ। ঠিক তখনই দরজায় শোনা যায় কারো হন্তদন্ত পায়ের শব্দ। হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করে এই যে। এক মুহূর্ত দাঁড়ায় স্তব্ধ হয়ে। সে যাকে বন্দি করে রেখেছে এখন একটা ছিন্ন ভিন্ন পাখি, যা ডানাগুলো ভেঙে যায় বারবার। পাগলামি বাড়ছে রিমের। এই যে আর সময় নষ্ট করে না, এক ছুটে চলে যায় তার কাছে। হাঁটু ভেঙে বসে পড়ে ফ্লোরে। নিজের দু হাতের আজলায় আঁকড়ে ধরে রিমের ছোট্ট গোলগাল মুখশ্রী। এই এই আমি এখানে আছি, কিছু হয়নি সোনা পাখি, আমাকে দেখো, দেখো আমার দিকে। রিম তার দিকে তাকাচ্ছে না, যেন সে কোনো অদৃশ্য ভূতের সঙ্গে লড়ছে। রিমির এই পাগলামি, এই কষ্ট, কান্না ভেতর থেকে অস্থির করে তুলে তাকে। তার কণ্ঠ নরম হয়ে আসে। রবি ডল, এভাবে কেঁদো না প্লিজ। তুমি স্বপ্ন দেখছিলে, কলিজা কাঁদে না, আমি আছি তো এখানে। সে তার মাথাটা টেনে আনে নিজের বুকে। রিম কাঁদতেই থাকে, শরীরটা অস্থিরভাবে কাঁপছে। আমার আব্বু চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। আপনি আপনি জানেন, আমাকে কেউ ভালোবাসে না, শুধু ছেড়ে চলে যায় সবাই। আমি আমি যেটা ধরে আঁকড়ে বাঁচতে চাই সেটাই হারিয়ে ফেলি আমি। আমার সব পছন্দের জিনিস আমার থেকে হারিয়ে যায়। আমার জীবনটা এমন কেন? এমন অভিশপ্ত জীবন তো আমার প্রাপ্য নয়। আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার আমার সাথেই কেন? আমাকে কেন বারবার নিজের প্রিয় জিনিসগুলো হারাইতে হয়? আমার মাও আমায় ভালোবাসে না, কেউ না। আমি কি আল্লাহর এতই অপ্রিয় বান্দা? আমি আর পারছি না, কষ্ট হচ্ছে আমার খুব। বাচ্চা সুলভ আহাজারি। এই যে রিমের মাথায় হাত রাখে, আদরের স্পর্শে সান্ত্বনা দেওয়ার মতো করে বলে। কে বলেছে কেউ নেই? আমি আছি, যে তোমাকে কষ্ট পেতে দেবে না কোনোদিন। সারা জীবন এভাবেই নিজের বুকে আঁকলে রাখবো। কথাগুলো যেন রিমের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে এজের বুকে শক্ত করে মাথা চেপে রেখেছে, খামচে ধরেছে তার পিঠের শার্ট। অস্থিরভাবে নিঃশ্বাস টেনে মুখে বিড়বিড় করছে। আমার আব্বু আমাকে ছেড়ে চলে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমায় শক্ত করে জড়িয়ে রাখুন। রিল্যাক্স, আমি আছি তো, শান্ত হও, কোথাও যাবো না তোমাকে ছেড়ে। এই যে আরো শক্ত করে জড়িয়ে ধরে রিমকে, যেন পারলে নিজের কলিজার মধ্যে ঢুকিয়ে রাখত। ধীরে ধীরে একসময় শান্ত হয়ে আসে রিম। এই যে শক্ত আলিঙ্গনে বুকের উষ্ণ ছোঁয়ায় তার নিঃশ্বাস শান্ত হয়ে আসে। মুহূর্তের পর মুহূর্ত গড়ায়। তারা দুজন এভাবে কতক্ষণ আলিঙ্গনরত অবস্থায় রয়েছে জানা নেই কারোর। যেন সময় থমকে গেছে, শুধু দেওয়ালের ঘড়িটা টিকটিক কানে বিচ্ছে। আর দুজন নরনারীর নিঃশ্বাসের শব্দ। ফাঁকা কক্ষে তাদের হৃদস্পন্দন ছুটছে বেগতিক হারে। কারো মুখে কোনো শব্দ নেই, তবুও এই নিস্তব্ধতার মাঝে যেন লুকিয়ে আছে হাজারো না বলা কথা, ব্যথা আর আবেগ। এবার কিছুটা স্বাভাবিক হয় রিম। নাসারন্ধ্রে তীব্রভাবে ভেসে আসে চিরচেনা সেই কড়া পারফিউমের ঘ্রাণ। মুহূর্তে এই সম্বিত ফিরে পায় সে, যেন এতক্ষণে বাস্তব দুনিয়ায় আবিষ্কার করলো নিজেকে। রোগী যেমন আইসিইউ থেকে উঠে নিজের জ্ঞান ফিরে পায়, সেও যেন সেভাবে জ্ঞান ফিরে পেল।
সে মুহূর্তেই ফিরে আসে নিজের চিরচেনা সেই রণমূর্তি রূপে। চট করে এক ধাক্কা মারে মনস্টারটার বুকে। টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় যে। অন্য কেউ হলে এতক্ষণে জায়গা হতো কবরের নিচে, কিন্তু এখন তার মুখে কোনো ক্রোধের ছায়া নেই, বরঞ্চ মুখে রয়েছে সে চিরচেনা বাঁকা হাসি। এটাই তো চেয়েছিল সে, যেন তার ফায়ারফ্লাই নিজের অগ্নি রূপে ফিরে আসে। এই মেয়েকে দুর্বল দেখতে পারে না সে। এই মেয়ে কষ্ট পেলে তার নিজের কলিজাটা ছিদ্র ভিদ্র হয়ে যায়। এই মেয়েকে দুর্বল রূপে মানায় না, তার রাগী রূপটাই ভালো লাগে তার কাছে। জঙ্গলি বিল্লি একটা, ইচ্ছে করে ঠোঁট কামড়িয়ে বাঁকা হাসছে জানোয়ারটা। আপনি আপনি কে? এভাবে আমাকে আমাকে এভাবে ছুবেন না, ছুবেন না। ঘৃণা করি আমি আপনাকে। আপনি একটা জানোয়ার। বারবার কেন আসেন আপনি আমার কাছে? দূরে থাকবেন আপনি আমার থেকে। নিজের নোংরা ছোঁয়া লাগাবেন না আমার গায়ে। আপনার কোনো অধিকার নেই। এতক্ষণ সবকিছু উপভোগ করলেও অধিকার শব্দটা যেন মুহূর্তেই হিংস্র বানিয়ে তুলতে সক্ষম সামনে থাকা যুবককে। সে গর্জে ওঠে, হাতের ফোন ছুঁড়েই ভেঙে ফেলে ড্রেসিং টেবিলের আয়না। মুহূর্তেই চুরমার হয়ে যায়। সে এক থাবা মারে মেয়েটার চুলের মুঠোয় টেনে আনে নিজের কাছে, কানের কাছে মুখ নিয়ে বলে, অধিকার অধিকার অধিকার, শুনতে শুনতে পাগল হয়ে গেলাম। জানতে চাও কিসের অধিকার? তবে শোনো রাখো, কাগজে কলমে নয়, রক্তে সই করে নিয়েছি আমি। তুমি শুধু আমার, বুঝতে পেরেছ? আমি ছাড়া তুমি কারণ না, কিচ্ছু না, নিজের পর্যন্ত না। আমি মুক্তি চাই। আপনি অসুস্থ, পাগল আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি অসুস্থ, আমি পাগল। শুধু তোমার জন্য এই পাগলের সাথে থাকতে হবে। তোমার মুক্তি নেই, হয়তো দিতে পারতাম, কিন্তু তুমি আমার নেশা হয়ে গেছো। এখন আমি ছাড়া কেউ যদি তোমার পাশে শ্বাসও নিতে চায়, তাকে শেষ করে ফেলবো। তুমি আমার ছেলে আছো, থাকবে। আপনি যতই দাবি করেন আমি আপনার, আমার আত্মা এখনো আমার নিজের, আর সেটা ছিঁড়ে নিতে পারবেন না আপনি। তা ছেলে ঠোঁট বাঁকাইয়ে যে। তোমার আত্মা সেটা তো অনেক আগে আমার শিকলে বন্দী হয়েছে, তুমি শুধু এখনো তা বুঝে উঠতে পারোনি। ক্রোধে ফুঁসে ওঠে রিম। এক আছাড়ে ভেঙে ফেলে কাচের ছোট্ট টি টেবিল। সে প্রায় জ্ঞান শূন্য, নিচ থেকে হাতে তুলে নেয় ভাঙা কাচের টুকরো। ভরকে যায় যে এই মেয়ের বিশ্বাস নেই, আবার যদি আত্মহত্যার চেষ্টা করে। সে বাধা দিতে যায় রিমকে, কিন্তু রিম সেই সেকেন্ডের মাথায় বাঁধিয়ে ফেলে এক অবাক করা কাণ্ড। এজেকে দেওয়ালের সাথে চেপে ভাঙা কাচের টুকরো ঠেসে ধরে বুকের খাঁজ বরাবর। সাথে সাথেই তিরতিরিয়ে গড়িয়ে পড়ে উষ্ণ তরতাজা টকটকে লাল রক্ত, কিন্তু মুখে একটুও ব্যথার ছাপ নেই, বরঞ্চ ক্রূর হাসে মনস্টারটা। সেই হাসি যেন রিমের দাউ দাউ করে ক্রোধে জ্বলে ওঠার কারণ হয়। এই হাসি তার শরীরে জ্বলন ধরিয়ে দিচ্ছে। আমাকে সস্তা ভাবে নিবেন না একদম, জানে মেরে ফেলবো। এই যে কামড়ে ধরে নিজের ঠোঁট, ঘোর লাগা কণ্ঠে নির্বিকারে বলে, সে তুমি অনেক আগেই মেরে ফেলেছ। নিজের বিধ্বংসী বাঘিনীর রূপের দিয়েছে, এখনো মারতে পারো। তোমার হাতে বারবার মরতে রাজি। তার বলার ভঙ্গিমা এমন যেন ছাগল কোরবানির কথা বলা হচ্ছে, দিলেই হলো, এতে আর কি। রিম এক মুহূর্তের জন্য অবাক স্তব্ধ হয়ে বলে, কি হলো, মেরে ফেলো। তোমার হাতে মরেও শান্তি পাবো আমি। তবে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব, মাথাটা যেন তোমার কোলেই থাকে। রিমের চোখে আগুন জ্বলছে, তার রাগ একটু আগের কান্না সব মিলিয়ে মুখে ফুটে উঠেছে রক্তিম আভা। তার ঘন ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে এজের বুকের খাজে। এই যে মোহাচ্ছন্ন, সে নিজের মাঝে নেই। রিম তার এত কাছে থাকায় ঘোরের মধ্যে চলে গেছে, তার চোখ নেশালো। আমাকে মেরে ফেলা শোনা, কারণ আমি যদি বেঁচে থাকি আজীবন মুক্তি নেই তোমার। তোমার নিঃশ্বাসে শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকবো আমি। দুনিয়ার সবার চোখের আড়ালে আমার বন্দী হয়ে থাকবে তুমি। ভেবো না মরে গেলে মুক্তি পাবে, মরে গেলেও পিছু ছাড়বো না তোমার। রিম রেগে আরো শক্ত করে বুকের মাঝে চেপে ধরে কাছের টুকরো, কিন্তু রক্ত দেখে চক্কর দিয়ে ওঠে মাথা, কাঁপতে থাকে হাত, রক্তে ভবিয়ে আছে তার। একসময় অস্থির হয়ে ওঠে, শ্বাস ভারী হয়ে আসে। রক্ত। রক্ত দেখলেই তার মনে পড়ে যায় ছোটবেলার সেই বীভৎস ঘটনার কথা, যা তার ছোট্ট মনে গভীরভাবে দাগ ফেলেছিল সেদিন। রিম কাঁপছে, তার হাত থেকে পড়ে যায় কাচের টুকরো, শরীর ঢলে পড়তে নেয়। সঙ্গে সঙ্গে একজোড়া হাত কোমর ধরে আগলে নেয় তাকে, গভীরভাবে পরম আবেশে আলিঙ্গন করে নেয় নিজের মাঝে। রিমের চোখে দৃষ্টি ঝাপসা, শরীর ছেড়ে দিয়েছে, তবুও যেন প্রতিক্রিয়া দেখাতে চাইছে, বলতে চাইছে ছুবেন না আমায়, কিন্তু বলার শক্তি নেই তার। রহস্যময়ীভাবে হাসে যে, মুখে ফিসফিসিয়ে বলে, তুমি আমাকে মারতে পারলে না বারবি ডল,
এবার আমার হাত থেকে কে বাঁচাবে তোমায়? তোমাকে তিলে তিলে শেষ করবো আমি। কেননা আমি নামক বিষ ছড়িয়ে পড়েছে তোমার দেহের রন্ধ্রে রন্ধ্রে। চাইলে নিজের থেকে আলাদা করতে পারবো না সেই বিষ, কারণ আমি মৃত্যুর মতো, একবার লাগলে পেছন ছাড়ি না। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড বারবিটাও। মুখে শয়তানি হাসি যুবকের, চোখে নির্ভীক শীতলতা। তার চোখ গভীর রহস্যময়ী। নেপলস ইতালি। ইতালির কাম্পানিয়া অঞ্চলের ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত এই নেপলস শহর। সাগরের বাতাস আর দূরে ভেসে আসা জাহাজের হর্ন ছাড়া শহরটা আজ অস্বাভাবিক নিস্তব্ধ। নির্জন পুরনো শিল্প এলাকার এক কোণে একটি চিপা গলি, যেখানে এক ম্যানহলের গোলাকার ভারী ধাতব ঢাকনা। তবে এর নিচে কোনো ড্রেন নয়, বরং ঢাকনার সরাতেই দেখতে পাওয়া যায় এক লোহার সিঁড়ি, যেটা দিয়ে নামলেই দেখা যায় সরু আঁকাবাঁকা রাস্তা। রাস্তা পেরোতেই চোখে ধরা পড়ে তীব্র হলুদ আলো ঝলকানি। মুহূর্তেই চোখে পড়ে এক বিশাল গুদামঘর। গুদামঘর বলে ভুল হবে, মূলত এটা এক গুপ্ত জায়গা, আন্ডারওয়ার্ল্ড, যা সাধারণত মানুষের চোখের আড়ালে। তাদের কাছে এটা শুধুই একটা নোংরা ম্যানহোল। শিপ থেকে মাল নামানো হয়েছে, কয়েকজন কালো মুখোশধারী লোক সেগুলোকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে সেই গুদাম ঘরে। মাল লোড করে এনেছে এক উঠতি গ্যাং, ব্ল্যাক হাংম্যান। গুদামঘরের মাঝে আরিশান চেয়ারে রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসে আছে এক মাঝবয়সী লোক। চওড়া কাঁধ, দু চোখে প্রতিনিয়ত জ্বলছে একটা পিশাচ সুলভ আত্মবিশ্বাস। গ্যাংয়ের লিডার ভিক্টর কাস্তেলো, সে মাথা উঠিয়ে হাসে। আজ থেকে আমার রাজা, এই বন্দরের নতুন নাম হচ্ছে ব্ল্যাক হ্যাংম্যান পোর্ট। তার দুই পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কতগুলো কালো মুখোশধারী গার্ড। গুদাম ঘরের চারিপাশে নীরবতা, কিন্তু ভেতরে নেমে এসেছে লোভের স্ফুলিঙ্গ। তারা সফলভাবে চুরি করে এনেছে একটি বিশাল কন্টেইনার, বস্তা বস্তা অস্ত্র, নিষিদ্ধ ড্রাগস ও একটি রহস্যময় কালো বক্স। লিডার ভিক্টর কাস্তেলো ঠোঁটে সিগারেট চেপে হাসে। আজ রাতে আমরা বীর, কাল থেকে রাজা। তাদের মধ্যে একজন লোক বলে, বস, এই কালো বক্সের ভেতরে কি আছে? এটা অনেক হেভি। সবার আগ্রহ সে এক অদ্ভুত বক্স ঘিরে, যা লক করা, ধাতব, সুরক্ষিত, যেন কারো স্পর্শ সহ্য করতে চায় না। বক্সটা রাখা হয় সবার সামনে। ভিক্টর মুচকি হাসে। 3 বার পাসওয়ার্ড দিয়ে খুলতেই গর্জে ওঠে ধাতব ছাট। সবার চোখ বিস্ফোরিত। ভেতরে শুধু একটা জিনিস, একটা সোনালি ধাতব প্লেট, যার মাঝে খোদাই করা একটি ড্রাগন, যা পাখা ছড়ানো, হিংস্রভাবে হাঁ হয়ে আছে। মুখে আগুনের শলকা। তার উল্টো পিঠে খোদাই করে লেখা ইংরেজি ক্যাপিটাল লেটারের প্রথম অক্ষর এ, শুধু একটা অক্ষর। তবু যেন বুকের পাঁজর ভেঙে হৃৎপিণ্ড ছিঁড়ে ধরে কেউ। ছুঁয়ে দেখার সাহস নেই কারোর। 3 জনের চোখ ছানা পড়া। একজনের মুখ থেকে ফেলে দেয় গাঁজা, একজনের হাত থেকে পড়ে যায় সিগারেট, অন্যজনের ঠোঁট শুকিয়ে গেছে। সকলের গলা শুকনো, হাঁটু কাঁপছে, কপাল দিয়ে দরদরিয়ে ছুটে যাচ্ছে চিকন ঘামের রাশি। ভিক্টরের মুখ থেকে রক্ত সরে গেছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বন্ধ করো বক্সটা, বন্ধ করো এক্ষুনি, ফেরত পাঠাও, সাফ করো, গায়ে কিছু লাগলে ধুয়ে ফেলো, এক্ষুনি ফেরত পাঠাও। এই জিনিস ছুঁয়েও ফেলেছি, মানে আমরা মরেছি। নিজের বস ও সকলের এমন ভীতিকর অবস্থা দেখে প্যাট্রিকের বোধগম্য হলো না কিছুই। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, বস, কি আছে এতে? ইটস জাস্ট এ লোগো। সবাই এমন ভয় পাচ্ছে কেন? মুহূর্তে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকায় ভিক্টর। এ কোনো সাধারণ লোগো নয় বাস্টার্ড। যে একটা মালিক, তাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। হোয়াট দ্য হেল ইজ দিস গাই, যাকে সবাই এত ভয় পাচ্ছে? আমি নিজ হাতে শেষ করব। শ্যাট আপ বাস্টার্ড। যেটা জানো না সেটা কখনো মুখে উচ্চারণ করবে না। ওই নাম উচ্চারণ করলেই মৃত্যু আসে। যার কাছে এই লোগো পৌঁছায় তার মালিক অভিশপ্ত হয়ে ফিরে আসে। এখন পাঠানোর ব্যবস্থা করো এটা। হঠাৎ একদিকে বাতি টিমটিম করতে শুরু করে, তারপরেই একে একে নিভে যায় সমস্ত লাইট। চারিদিকে বন্ধ গুহার মতো অন্ধকার। গুদামের চারিদিক নীরব। সিগারেটের ধোঁয়া, শরীরের ঘাম আর রক্ত মিশ্র আতঙ্কের গন্ধ ভারী হয়ে যায়। কেউ কিছু বোঝে না, অজানা আতঙ্কে ঘামছে সকলে। একজন মোবাইলের ফ্ল্যাশ অন করে। হঠাৎ প্যাট্রিকের শরীরে এক শীতল হাওয়া বয়ে যায়। সে পেছনে ফিরে তাকায়, কেউ নেই। সে মনে প্রশ্ন করে, আরে, কেউ একটা এসেছিল কি? চট করে নড়ে ওঠে এক ছায়া।
গলার একপাশে কিছু কেটে যাওয়ার শব্দ। প্যাট্রিক কেঁপে ওঠে, ঘাড় থেকে ছুটে আসে রক্ত ফোয়ারা। তার চোখ উল্টে গেছে, দু পা পেঁচিয়ে ঘুরে পড়েছে। এক ঝটকায় শরীরটা হেলে পড়ে যায় নিঃশব্দে। সে নেই, কিন্তু তার চোখ দুটো খোলা। আরেকজন জিজ্ঞেস করে, ওই ছায়া কি? ওখানে কি কেউ দাঁড়িয়ে? কোনো উত্তর নেই। মুহূর্তে সুনামির বেগে লোকটার সামনে দাঁড়ায় একটা কালো অবয়ব। লোকটা ভূত দেখার মতো চমকে ওঠে। কারো শ্বাস পড়ছে খুব কাছ থেকে, চারপাশে কুয়াশার মতো ধোঁয়াশা সব। কুয়াশা ছাপিয়ে দেখা যায় সেই অবয়ব, কালো কোটে মোড়া, মাথায় তোলা হুড, আর মুখে সোনালি ড্রাগনের মাস্ক, আর একজোড়া ভয়ঙ্কর শীতল চোখ। লোকটার হৃৎপিণ্ড খুলে বেরিয়ে আসতে চাইছে। সে মুখ খুলে, কিন্তু বলতে পারে না কিছু। হঠাৎ এক তীক্ষ্ণ নাইফ গলা ভেদ করে দেয় তার। তরতাজা ও উষ্ণ রক্তে লাল হয়ে ভিজে ওঠে অবয়বের সোনালি মাস্ক। ভিক্টর পেছনে হাঁটে, তার শরীর কাঁপছে, কিন্তু অবয়বটি বাতাসের বেগে দাঁড়ায় তার সামনে। তার দম ফুরিয়ে যাচ্ছে এমন অবস্থা। সে কাঁপতে কাঁপতে বলে, আ- আ- আমরা 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 তোমার এলাকায় ভুলে চুরি করেছি, ক্ষমা চাই। জানলে কখনো সেই পথে পা রাখতাম না। বক্সটা রেখে দিচ্ছি। ছায়াটি সম্পূর্ণ নিশ্চুপ, যেন একটা পাথর মূর্তি। মুখে কোনো কথা নেই। সে শুধু তার হাতে থাকা ছোট্ট ধারালো ব্লেড ঘোরায়। 1 2 3 ঘ্যাচ ঘ্যাচ। সেকেন্ডের মধ্যে পেছন থেকে হামলা করতে আসা 3 জন পড়ে থাকে নিথর, গলা আলাদা। গরু কোরবানির সময় যেমন শব্দ করে তীর রক্ত ছিটকে বেরোয় ফিনকি দিয়ে, তেমনভাবে রক্ত ছুটছে। বাকিরা পালাতে চায়, কিন্তু বের হতে পারে না। দরজায় আগে থেকে দাঁড়িয়ে সে অবয়বটির লোক। সবার মুখে একই মাস্ক, কিন্তু কালো। শুধুমাত্র সে অবয়বটির মুখ সোনালি। ড্রাগনের রাজা এসেছে, দ্য গোল্ড সাঙ্কুয়ে হান্টার। সে যেন মৃত্যুদূত। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় মৃত্যু। সে নির্মমভাবে একজনের ঘাড় চেপে ধরে, মাথা ঠেসে দেয় ইস্পাতের পাইপে। মুহূর্তে বিকট শব্দ, মাথা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে খুলি। একজন বলে, এত ভয়ঙ্কর, এত নীরব হয়ে কেউ হত্যা করতে পারে? কে এই ছায়া মানব? আরেকজন ভয়ে ভয়ে বলে ওঠে। হু আর ইউ? হোয়াট এয়ার? সাথে সাথে ছায়া মানবটি এক হাতে চেপে ধরে গলা, এক ঝটকায় ফেলে দেয় তেল ভর্তি ড্রামে। তেল ভরে যায় রক্তে। 3 জন মিলে পালানোর চেষ্টা করে। ছায়া মানবটি জ্বালিয়ে ধরে একটি চকচকে সোনালি রঙের লাইটার। এক বিকট শব্দ, হলকার ন্যায় জ্বলে ওঠে গোডাউনের এক পাশ। একটা ছোট বিস্ফোরণে 2 জন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। আরেকজন দৌড়ে বেরোতে গিয়ে মুখোমুখি হয় মৃত্যুদূতের। নীরবতা ভেঙে এতক্ষণে মুখ খুলে ছায়া মানবটি। তার কণ্ঠ শীতল শান্ত, অথচ ভূমিকম্পের মতো। সে ফিসফিস করে বলে, ইউজলেস ফেলো। সামান্য কিট হয়ে আমার জিনিসে হাত দেওয়ার দুঃসাহসিকতা। ইউ হ্যাভ নো রাইট টু লিভ। সে নিজে লম্বা কোটের পকেট থেকে বের করে এক তরল পদার্থের শিশি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ছুঁড়ে মারে লোকটার শরীরে। মুহূর্তেই মাংস, হাড় সব গলে গলে পড়তে শুরু করে। চারপাশে ছড়িয়ে পড়ে একটা উটকো পচা গন্ধ। জঙ্গলে মেঘরে দিক বিদিক ভুলে ছুটছে ভিক্টর, সাথে একজন গার্ড। তার হাঁটুতে ঘা, মুখে রক্ত, চোখে আতঙ্ক। সে গোডাউনের পেছন দিক দিয়ে একটা ভাঙা গেট পেরিয়ে দৌড়ে পালিয়ে এসছে। অন্ধকার জঙ্গল, গভীর রাত, ঝিঝি প্রকার শব্দে এক অদ্ভুত নিঃসতি ভাঙে। রাতের আকাশ ভারী মেঘে ঢাকা, যেন কোনো শোক গিলে বসে আছে চারিদিক। সাথে সাথে আকাশ ভেঙে শুরু হয় বজ্রপাত। ভিক্টর ছুটে যাচ্ছে অনিয়ন্ত্রিতভাবে। পেছনে ফিরে দেখার সময় নেই। জঙ্গলের এক পাথরে হোঁচট খেয়ে হঠাৎ পড়ে যায় মুখ থুবড়ে। মাথা ঠুকে যায়, রক্ত গড়িয়ে আসে কপাল থেকে। সে হোঁচট খেয়ে পড়ে যায় এক কাদা মাটিতে ভরা গর্তে। তার মুখে কাদা, পিঠে রক্তের দাগ। তবুও সে পালাতে চায়, কারণ সে জানে মৃত্যু তার পেছনে হাঁটছে। সে কষ্টে উঠে বসে, হাঁপাচ্ছে, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আকাশের বিদ্যুৎ তার সামনে উন্মোচন করে এক ভয়াবহ দৃশ্য। দূর থেকে দেখা যায় এক গাড়ি, একটা কালো চকচকে এসইউভি দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যেই। ঠাস করে আকাশে বাজ পড়ার শব্দ, তারপরে ঝুম বৃষ্টি। বৃষ্টি না, যেন পাগল হয়ে ঝরে পড়া মৃত্যুর অশ্রু। একটি কালো অবয়ব হাঁটু মুড়ে বসে আছে গাড়ির সামনে, তার মাথা নিচু, কোটের হুড মাথায়, মুখে সেই সোনালি ড্রাগন মুখোশ, ঠোঁটে চেপে রাখা দামি ব্র্যান্ডের সিগারেট। সে নিঃশব্দে লাইটার জ্বালায়। তখনই জ্বলে ওঠে গাড়ির স্পটলাইট। সেই আলোয় নিজের মুখ আড়াল করে ভিক্টর। সে কাঁপতে কাঁপতে কোমর হিঁচড়ে পেছনে হাঁটে। তার শরীর থরথরিয়ে কাঁপছে।
তার চোখে আতঙ্ক আর বিশ্বাসের ধ্বংসস্তূপ। সে বুঝে গেছে আজকের রাত তার শেষ রাত। তার সাথে পালানোর সেই লোকটাকেও ধরে ফেলেছে ছায়া মানবটির গার্ড। বাঁচার জন্য ছটফট করছে। কে কে তুমি? ছেড়ে দাও প্লিজ। আমরা না বুঝে তোমার জিনিসে হাত দিয়েছি। ভিক্টর তখন কাঁপতে কাঁপতে মুখ ফসকে অজান্তেই বলে ফেলে। তার নাম বললে মৃত্যু আসে। এটা শুধু নাম নয়, এ এক অভিশাপ, এ এক মৃত্যুর পূর্বাভাস। এই নামে কেউ বড় হয় না, এই নাম কেউ পায় না, এই নাম জন্মায় মৃত্যু থেকে। সে যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তাও আতঙ্কে কেঁপে ওঠে। যে সেখানে থাকে সেখানকার বাসায় মৃত্যুর মতো ভারী হয়ে ওঠে। একমাত্র মৃত্যুর ঘ্রাণ যে পায় সে ছাড়া কেউ তাকে দেখে না। হি ইজ এ নট এ জাস্ট এ ম্যান, হি ইজ এ নাইটমেয়ার ওয়াকিং ইন সাইলেন্স। হি ইজ এ আরাত্রিক জৈন চৌধুরী। একটি নাম, শুধু নাম না, যেন চারিদিকে বিস্ফোরণ, ভূমিকম্প আর থমকে যাওয়া বাতাস। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে দেখা যায় ছায়া মানবটির এক ঝলক মুখাবয়ব, যেখানে সোনালি মাস্ক, চোখের দুটো গর্তে থেকে ঝলক দিচ্ছে এক শীতল নীলাভ আলো। সেই চোখ যেন পাথরের মতো ঠান্ডা, যে চোখে কেউ তাকালে মনে হয় তার ভেতর দিয়ে মৃত্যু হাঁটছে। আরিত্রিক জৈন চৌধুরী, এই নাম কোনো মানুষকে বোঝায় না। এটা একটা অভিশাপ, একটা আতঙ্কের প্রতিচ্ছবি, যা একবার উচ্চারণ করলেই চারপাশের বাতাস ভারী হয়ে আসে। এটা একটা ব্র্যান্ড, যেখানেই তার ছায়া মৃত্যু ডেকে আনে, যার অস্তিত্ব মানেই মৃত্যু, ধ্বংস আর আগুন। সে যে রাস্তায় পা রাখে সেখানে পাথরও কেঁপে ওঠে। সে যেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে সেখানে নীরবতার ঘনত্বে মৃত্যু ডাকে। এই নামে ছায়া পড়লে জমি অনুর্বর হয়ে যায় আর হৃৎপিণ্ড থেমে যায়। রক্তে ভেজা রাস্তাগুলো নিঃশব্দ সাক্ষী সে। নিশতি রাতে যার পায়ের শব্দ কানে এলে ঘুমন্ত শহর কেঁপে ওঠে। তার জন্ম হয়েছিল অন্ধকারে, শিরায় শিরায় বয়ে চলা রক্ত যেন আগুনে পুড়ে গড়া, নিষ্ঠুর, শীতল এবং ভয়াবহ রকমের নিস্পৃহ। আর চোখ চোখ দুটো যেন বরফের চেয়েও ঠান্ডা, সাদা আর আকাশি মেশানো। সেই চোখে কেউ একবার তাকালেই কেমন যেন হৃদকম্পন শুরু হয়। তাকে কেউ প্রতিপক্ষ ভাবে না, কারণ সে প্রতিপক্ষ রেখে দেয় না। যে জ্যান্ত থাকে সে শুধু তার ভয় ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, আর যে মরে যায় শেষ হয়ে ওঠে গল্প, গুজব বা হয়তো একটা ছিন্ন ভিন্ন দেহ। নামহীন কবরের নিচে চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা ভয়, বনের মধ্যে গলি ঘুপচিতে কিংবা জনসম্মুখে তার হত্যাকাণ্ড এক একটা নিখুঁত শিল্পকর্ম। তার হাতে দয়া নেই, অনুতাপ নেই, তাকে কেউ দেখতে পায় না। যে ব্যক্তি একবার তার সেই অদ্ভুত চোখওয়ালা মুখটা দেখার সৌভাগ্য পায়, তার আর দুনিয়ার আলো দেখা হয়ে ওঠে না। সে একটা দুঃস্বপ্ন, আর সেই দুঃস্বপ্নের নাম আরিত্রিক জৈন চৌধুরী। নেপলসের অন্ধকার জঙ্গল। এটা জঙ্গল নয়, যেন মৃত্যু অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক প্রাচীন শিকার ভূমি। চারিদিকে গাঢ় সবুজ, কিন্তু বাতাসে রক্তের গন্ধ। পাতার নড়াচড়া নেই, অথচ হাড়ে কাঁপুনি ধরানো ঠান্ডা। দূরে কোথাও একটা কাক ডাকছে, নাকি কারো শেষ চিৎকার বোঝা যায় না। ভিক্টর কাস্তেলো পড়ে আছে কাদা আর রক্তে মেশানো গর্তের সামনে। শরীর কাদায় লেপ্টে গেছে, পিঠে লেগে আছে নিজেরই রক্ত। ভয়ে অস্থিরভাবে কাঁপছে তার শরীরটা, কিন্তু তবুও সে পালানোর চেষ্টা করে না, কারণ সে জানে স্বয়ং মৃত্যুদূত তার সামনে দাঁড়িয়ে। সে শুধু নিজের মৃত্যুর প্রহর গুনছে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে আছে জঙ্গলটা। চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে কালো মুখোশ পরা, কালো পোশাকধারী কতগুলো গার্ড, আর তারা ধরে রেখেছে ভিক্টরের সেই সঙ্গীটিকে, যে এখন হাঁটু ভেঙে মাথা ঝুঁকিয়ে বসে আছে, আর তার দুই হাত ধরে রেখেছে দুজন গার্ড। দেখে মনে হবে যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। গাড়ির সামনে আগের মতোই মাথায় হুট করে সোনালি ড্রাগন মাস্ক মুখে হাঁটু মুড়ে বসে আছে জেন। কোনো নড়নচড়ন নেই, কোনো শব্দ নেই। সে এক নীরব ছায়ার মতো, তবুও তার উপস্থিতি যেন এক বিস্ফোরিত আতঙ্ক। সে হঠাৎ হাতে সিগারেটটা ফেলে উঠে দাঁড়ায়, চোখ বুজে মুখ হাঁ করে নিঃশব্দে ধোঁয়া উড়িয়ে দেয় আকাশের দিকে। বৃষ্টির পানিতে মিলিয়ে যায় তা। সে ধীরে ধীরে কোনো শব্দ ছাড়াই এগিয়ে আসে সামনে। তার বুটের শব্দ যত সামনে আগাতে থাকে, ভিক্টরের হৃদস্পন্দন ততই বাড়তে থাকে। সে চোখের পলকে ভিক্টরের সামনে ঝুঁকে বসে পড়ে হাঁটু মুড়ে। ভিক্টর জানে বাঁচা সম্ভব নয়, কিন্তু তবুও সে তো মানুষ, মনটা মানতে চায় না। সে বাঁচার জন্য আকুতি করে। আই 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 ডোন্ট নো, ইটস ইউ। জানলে কখনো এমন স্পর্ধা দেখাতাম না।
কথাগুলো সামনে থাকা মানুষটার মনে কোনো ছাপ ফেলতে পারে না। সে নির্দয়, তার মনে দয়া নেই, যেন একটা পাথর। তার হাতে রক্তাক্ত ফিশ হক ব্লেড। সে একটু নিচু হয়ে ফিসফিস করে বলে, You didn't just walk in, Victor. You signed your own death warrant the moment you stepped on my soil. তার কণ্ঠ যেন বেশ নরম শীতল, অথচ ছিন্ন ভিন্ন করে ফেলে। সে নিঃশব্দে এক শয়তানি হাসিতে ঠোঁট বাঁকায়। তারপরে শুরু হয় বিভীষিকা। সে একটানেই পশুর মতো ব্লেড চালায় ভিক্টরের গলায়। আকাশ কাঁপিয়ে আর্তনাদ করে ভিক্টর। তরতাজা উষ্ণ রক্ত ছিটকে গড়িয়ে পড়ে ফোয়ারার মতো। কিন্তু এখানেই শেষ নয়। সে ভিক্টরকে মাটিতে হাঁটুর নিচে চেপে ধরে। হিংস্র হায়নার মতো ধারালো ব্লেড চালিয়ে দেয় বুকের মাঝ বরাবর। নিষ্ঠুরভাবে হিংস্র থাবায় হাতের আঙ্গুলগুলো ঢুকিয়ে দেয় পাঁজরের মাঝে। দু হাত দিয়ে কাটা জায়গায় দুপাশে টেনে ধরে। কাঁচা মাংস ছিঁড়ে যাওয়ার শব্দ হয়। ব্যাগের খোলা চেনের মতো হা হয়ে যায় তার বুক। চামড়া, কাঁচা রক্ত, লাল মাংস ভেদ করে দেখা যায় কম্পনরত হৃৎপিণ্ডের একাংশ। সে এক নরখাদকের মতো এক থাবায় হাত ঢুকিয়ে দেয় সেখানে। ঘ্যাচ, কলিজা ছিঁড়ে যাওয়ার শব্দ। সে এক টানে ছিঁড়ে বের করে আনে টকটকে লাল গরম রক্তে ডুবে থাকা হৃৎপিণ্ড, যা এখনো লাফাচ্ছে অনিয়ন্ত্রিতভাবে। হয়তো বলতে চাইছে, আমাকে বাঁচিয়ে রাখো। কিন্তু এখন শুধু এক টুকরো কাঁচা মাংস। জেন ভ্রুকুচকে তাকিয়ে থাকে সেটার দিকে, বিড়বিড় করে বলে, এইটুকু কলিজা আর এত বড় দুঃসাহস? সে আছড়ে ছুঁড়ে ফেলে হৃৎপিণ্ডটা। চারিপাশে ছিটকে গলে ছিন্ন ভিন্ন হয়ে যায় সেটা। তবুও যেন তার মনে শান্তি হয় না। সে নিচু হয়ে এক টানে চিড়ে ফেলে ভিক্টরের পেট, ছিঁড়ে ফেলে রক্তে ভেজা নাড়ি ভুড়ি। আঙ্গুলে আঁকড়ে ধরে অস্ত্র, পাকস্থলী যকৃৎ, যেন কোনো পশু তার শিকার ছিঁড়ে খাচ্ছে। সব একে একে টেনে বের করে আছড়ে ফেলে মাটিতে। ভিক্টর তখনও মরেনি। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নিজের শরীরের বাইরের ভেতরের অংশগুলোর দিকে। চোখে জল নেই, মুখে আওয়াজ নেই, আছে শুধু রক্তমাখা নিঃশ্বাস। সমস্ত গার্ড দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তাদের মুখে কোনো শব্দ নেই। তারা যেন কোনো যন্ত্রমানব। তাদের উপস্থিতি নেই বললেই চলে। তারা জানে তাদের বস এই মুহূর্তে এক নরপিশাচ। এক ঝটকায় নিজের মুখোশটা খুলে ফেলে জেন। জীবনে প্রথম এবং শেষবারের মতো তার মুখটা দেখতে পায় ভিক্টর, যে মুখটা কোনো সাধারণ মানুষের নয়, এক নরপিশাচের। শেষবারের মতো এই ভয়ঙ্কর মুখটা দেখেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ভিক্টরের। কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা, যেন মরেও ফিরে আসতে চাইছে। জেন দাঁড়িয়ে পড়ে। একটা রক্তমাখা অস্ত্র তার হাত থেকে টুপ করে পড়ে যায়। রক্ত কাদা মাটিতে গড়িয়ে একাকার। আকাশে হুঙ্কারের মতো বজ্রপাত। ভারী বৃষ্টির ফোঁটা তার শরীরে রক্ত ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। সে ভিজে ঝুপঝুপে হয়ে গেছে। জায়গাটা যেন রক্তে আর কাদায় মিশে একাকার। চারিপাশে কাদা, মাটি আর রক্তের পচা উটকো গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। সে আবারও মুখোশটা পরে দাঁড়িয়ে থাকে মৃতদেহের পাশে। তার পেছনে ছায়ার মতো পড়ে আছে ধ্বংস, মৃত্যু আর রক্তের ভেজা এক জীবন্ত বিভীষিকা। সে ঘাড় ঘুরিয়ে তাকায় তার সামনে থাকা গার্ডগুলোর দিকে, যারা এখনো ভিক্টরের সাথে পালানো সেই লোকটিকে ধরে রেখেছে। কিন্তু লোকটা হুঁশে নেই। নিজের চোখের সামনে এমন নৃশংসতা দেখে জ্ঞান হারিয়েছে সেই কখন। জেন তখন ঠোঁট বাঁকায়, চোখে এক প্রকার ঠান্ডা হিংস্রতা, যা আগুন নয় বরফ। সে এগিয়ে আসে সামনে। বস, একে কি করব? জবাই করে ফেলো। এসব কীট পতঙ্গে বেঁচে থাকলে শুধু পলিউশন বাড়বে। যে আমার শত্রু পাশে থাকে সে শত্রুর চেয়েও নিকৃষ্ট। তার কণ্ঠ বরফ শীতল ঠান্ডা, যেন কোনো অপ্রয়োজনীয় বস্তুকে সরিয়ে ফেলতে বলছে। সে নিঃশব্দে চকচকে কালো এসইউভি গাড়িটির মধ্যে উঠে বসে। ভেজা স্যাঁতসেঁতে কোটটা ছুঁড়ে ফেলে পাশের সিটে। মুখে সোনালি ড্রাগন মাস্কটাও খুলে রাখে। সামনে বসে ড্রাইভিং করছে তার অ্যাসিস্ট্যান্ট। সে গাড়ি অনুসরণ করে পেছনে সাপের মতো পেঁচিয়ে দুর্বার গতিতে চলছে আরও কয়েকটি কালো গাড়ি, যার মধ্যে রয়েছে তার গার্ড আর সমস্ত চুরি করা মাল। হঠাৎ ড্রাইভিং করতে থাকা অ্যাসিস্ট্যান্টের চোখ আটকে যায় জেনের বুকের বাপাশে, যা ফ্রন্ট মিররে স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে এক গভীর ক্ষত। উত্তেজিত হবার ফলে সেখান থেকে কিছুটা রক্ত তাজা হয়ে উঠেছে। অ্যাসিস্ট্যান্ট বিস্মিত হয়ে যায়। তার বসের গায়ে ক্ষত, এ অসম্ভব ব্যাপার। সে ক্ষতটার বিষয়ে জানতে চায়, কিন্তু বসের ভয়ে বলতে পারছে না। আবার ভেতরে কৌতূহল জমিয়ে রাখতে পারছে না, তাই সে মুখ ফসকে বলেই ফেলে, এই ক্ষত? কে আপনার গায়ে হাত তোলার সাহস করেছে? এটা কি সত্যি আপনার শরীরে রক্ত?
জেইন হাতের গ্লাভস খুলে ফেলে, তাকায় সেই ক্ষতটার দিকে। একটা গভীর ক্ষত, রক্ত শুকিয়ে বুকে লেপ্টে আছে। এটা কি ওই লোকগুলোর মধ্যে কেউ? কিন্তু আপনাকে তো কেউ ছুঁতে পারে না। বসের লালচে হিংস্র চোখের দিকে তাকিয়ে থেমে যায় অ্যাসিস্ট্যান্ট। গলা শুকিয়ে যাচ্ছে তাই শুষ্ক ঢোক গিলে নেয়। জেন অলস ভঙ্গিতে মাথা এলিয়ে দেয় গাড়ির সিটে, আয়েশ করে ছড়িয়ে বসে দুপা। তার বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। সে গাড়ির ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এটা কোনো শত্রুর দেয়া নয়, এটা এমন এক মানুষের দেয়া যে আমার এখন তো ব্যক্তিগত। সে মিশে রয়েছে আমার প্রতিটা নিঃশ্বাসে। তারপরে সে বড় করে শ্বাস টেনে চোখ বন্ধ করে ফেলে। আর কিছু বলার প্রয়োজন হয় না। অ্যাসিস্ট্যান্ট বুঝে যায় তার বস কার কথা বলছে। সে কোনো মতে বুকে সাহস সঞ্চার করে মুখে বলে, ভাই আপনি এখানে ওষুধ লাগাননি কেন? ব্যান্ডেজও করেননি কেন? জেন শুষ্ক ঢোক গিলে একটা। তার অ্যাডামস অ্যাপেল নড়ে ওঠে। সে আঙ্গুল দাবিয়ে স্পর্শ করে সেই ক্ষত স্থানে, খিচে নেয় চোখ মুখ, কিন্তু তার মুখে ব্যথার ছাপ নেই, বরঞ্চ রয়েছে এক তৃপ্তির হাসি, যন্ত্রণা মিশেলে শান্তি। যেন এই ক্ষতে আঘাত করে এক প্রকার আরাম, এক ধরনের সুখ, এক অদৃশ্য তৃপ্তি খুঁজে পাচ্ছে। সে ঠোঁট দুটো ফাঁক করে ঘন ঘন শ্বাস টেনে নেয়। নিজের বসের এমন কাণ্ড দেখে হতবাক সামনে থাকা অ্যাসিস্ট্যান্ট। এই ক্ষত যত তাজা থাকবে আমি জানবো সে আমাকে স্পর্শ করেছিল, জানবো সে আমার কাছে এসেছিল, খুব বেশি কাছে। কিন্তু ক্ষতটা অনেক গভীর, ব্যান্ডেজ না করলে শুকাবে না, ইনফেকশনও হতে পারে। তার কণ্ঠে ছিল নিজের বসের জন্য এক গভীর মায়া ও চিন্তার ছাপ। জেন দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে জলে ভেজা নিজের লাল খয়েরি ঠোঁটটা। এই ক্ষত তার কাছে যেন স্বর্গসুখের মতো। আমি চাই এই ক্ষতটা শুকিয়ে না যাক, আমি চাই এটা রোজ চালাক। কারণ কিছু যন্ত্রণারই স্বাদ থাকে যেখানে ব্যথার ভেতর একটা সুখ ঘুমিয়ে থাকে। এটা শুধু যন্ত্রণা নয়, এক মিষ্টি যন্ত্রণা। অ্যাসিস্ট্যান্ট হতভম্ব। সে জানে তার বস ঠান্ডা মাথার খুনি, কিন্তু এই ছেলেটা এখন এক পাগল প্রেমিক যে ভালোবাসায় বিশ্বাস করে না, কিন্তু সেই বিষ খেয়ে বেঁচে থাকতে চায়। কালো এসইউভি গাড়িটা রাতের আধারে মিলিয়ে যায় ঘন কুয়াশায়। ভেতরে নিঃশব্দ, শুধু কাছে পড়া বৃষ্টির টিপটাপ শব্দ, আর জেনের বুকের সেই ক্ষত যা তার কাছে এক অতৃপ্ত সুখ। রোম শহরে একটি ছোট্ট আবাসিক এলাকা, দুপাশে দোতলা বাসা, ছাদ থেকে কাপড় শুকোচ্ছে। একটা সরু গলি, পাথরের পাকা রাস্তা, দিনের বেলায় যেখানে বাচ্চারা দৌড়ায়, সন্ধ্যায় বয়স্করা হাঁটেন, সেই গলিটায় এখন একদম ফাঁকা। রাত প্রায় 2:30। বাতাসে হালকা ঠান্ডা, রাস্তায় ল্যাম্পগুলো জ্বলে আছে, হালকা হলুদ আলো, নিঃশব্দ চারপাশ, কেবল মাঝে মাঝে গাছের পাতা মাটিতে পড়ার আওয়াজ। ঠিক এমন সময় গলির মাথা থেকে হঠাৎ ছুটে এলো এক মেয়ে, চোখে মুখে আতঙ্ক, পরনে সাদা লেডিস জ্যাকেট আর একটা জিন্স যেটা বৃষ্টিতে ভিজে গেছে। এক হাতে ছোট্ট একটা ব্যাগ জড়িয়ে রেখেছে বুকের সঙ্গে। সে ছুটে চলেছে, আর তখনই একটা গাড়ি বাঁক নিয়ে ঢুকলো গলিতে। মেয়েটি সামলাতে না পেরে গাড়ির এক পাশে ধাক্কা খেয়ে পড়ে গেল, মাথায় আঘাত, কপাল ফেটে গেল। গাড়ি থামলো, ভেতর থেকে বেরিয়ে এলো এক যুবক, টি শার্ট আর জিন্স পরা, হাতে গাড়ি চাবি। ভীষণ বিরক্ত হয় ঋষভ। এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না তার, সিরিয়াসলি রাতের বেলা দৌড়দৌড়ি করতে হয়? কিন্তু কাছে যেতেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। রাস্তায় পড়ে থাকা মেয়েটির কপাল থেকে রক্ত গড়াচ্ছে, নিঃশ্বাস পড়ে আছে সে, চোখ বন্ধ। এক মুহূর্তের জন্য হাওয়া থমকে গেল যেন। ঋষভ হাঁটু গেড়ে বসে মেয়েটির মুখটা ভালো করে দেখতে গেল। ইউ এক মুহূর্তে সব স্মৃতি ফিরে এলো। সকালে এই মেয়েটাকেই তো সে দেখেছিল, যাকে পুলিশ ধাওয়া করছিল। পুলিশের বাঁশি, চিৎকার, সবকিছু থেকে পালিয়ে যায় মেয়েটি। সে ভেবেছিল হারিয়ে গেছে, এখন আবার সেই মেয়েটি পড়ে আছে তার গাড়ির নিচে, নিঃশ্বাস রক্তাক্ত। সে মেয়েটিকে কোলে তুলে গাড়িতে রাখলো, আর কিছু না ভেবে রওনা দিল তার হোটেলের দিকে। ক্যালাব্রিয়া পেন্ট হাউস। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। ঘরে থায় জানালা ভেদ করে হালকা চাঁদের আলো ঢুকছে, বাতাসে মৃদু ঠান্ডা। রিমের রুমে দরজাটা নিঃশব্দে ঠেলে ভেতরে ঢুকে এসে পা ফেলার শব্দ যেন নিঃশ্বাস চেপে ধরে। সারাদিন মেয়েটার দেখা পায়নি সে। মিশনে বেরিয়েছিল, কিছুক্ষণ আগেই ফিরেছে। ফ্রেশ হয়ে চলে এসছে তার ফায়ারফ্লাইকে দেখার জন্য। তার কপালে লেপ্টে থাকা চুলগুলো থেকে এখনো টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। বিছানায় শুয়ে আছে রিম, ঠিক সব সময়ের মতো এলোমেলো অবস্থা তার। পরনে টি শার্ট যা ওপরে উঠে আছে কোমরের, প্লাজোটাও হাঁটু অবধি উঠে আছে। সে গভীরভাবে শ্বাস টানছে, শান্ত ও নিস্পন্দ। চাঁদের আলো তার মুখে পড়ে এক মায়াবী দৃশ্য তৈরি করছে।
এই যে দাঁড়িয়ে থাকে দরজার ফ্রেমে হেলান দিয়ে, তার চোখ দুটো অদ্ভুত রকমের ক্ষুধার্ত তৃষ্ণার্থ জ্বলছে, যেন চাঁদের আলোতেও সে আগুন হয়ে ওঠে। ধীরে ধীরে এগিয়ে আসে, চুলের ওপর ছায়া পড়ে গেছে, চোখ দুটো আরো গাঢ়, আরো হিংস্র। বিছানার পাশে বসে মেয়েটার মুখের দিকে তাকায়, চোখ বন্ধ, নিঃশ্বাস ধীরে ওঠানামা করছে। এক ধরনের নিষ্পাপ নিস্তব্ধতা ঘিরে আছে তাকে। এলোমেলো চুলগুলো ধীরে হাতে মুখের ওপর থেকে সরিয়ে গুজে দেয় কানের ভাঁজে। ঘুমালে মেয়েটার ওষ্ঠের ফাঁক থেকে সবসময় বাচ্চাদের মতো লালা গড়িয়ে পড়ে, যা তাকে টানে লোভাতুর বস্তুর মতো। আর ঠোঁটের তিল, সেটার কথা না বললেই নয়। সে এক শুষ্ক ফাঁকা ঢোক গিলে তার ভেতরে চলতে থাকে এক অদৃশ্য যুদ্ধ। মাথা খারাপ হয়ে যাচ্ছে তার, অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। মেয়েটাকে না দেখে থাকতেই পারে না, আবার দেখলেই নেশা ধরে যায়। এই মেয়েটাকে না ছুঁয়ে থাকা তার জন্য যতটা কঠিন, তাকে ছুঁয়ে নেওয়া চেয়েও ভয়ঙ্কর। কি করবে সে? কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে? তার রাতের ঘুম কেড়ে নিয়ে মেয়েটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো। সে জানে এই মেয়েটা তার ধ্বংস, তার নেশা, তার সর্বনাশ। তার চোখে এক প্রকার আগ্রাসী দাবি জমে। এই ঘুমন্ত দেহটা আমার একার। তার নজর আটকে যায় মেয়েটার মেধহীন ফর্সা পেটের মধ্যবিন্দুতে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার, দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেশা হচ্ছে, মারাত্মক নেশা, যে নেশা থেকে মুক্তি পাবার উপায় নেই। নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে, তার ঠোঁট ফাঁক হয়ে যায়, কামড়ে ধরে দাঁত দিয়ে। নিজেকে কেমন অস্থির পাগল পাগল লাগছে। সে হাতে তর্জনী দিয়ে ঘষে নেয় নাকের নিচ, চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। সে ফিসফিস করে বলে, আমার রাতের ঘুম চুরি করে শান্তিতে ঘুমাচ্ছ। এখনই সময়, যত পারো ঘুমিয়ে নাও, কারণ এর পরে সেই সুযোগ পাবে না। সময় আসবে যখন তোমার প্রতিটা রাত চুরি করবো আমি। তোমার ঠোঁট, তোমার কাঁপুনি, তোমার ঘাম, বিছানার নীরবতা সব আমার হয়ে যাবে। তখন ঘুম নয়, আমি তোমার দেহে আগুন চালিয়ে রাখবো সারা রাত। তুমি ঘুমাতে পারবে না, চাইলেও পারবে না, শুধু কাঁপতে কাঁপতে ফিস করে রাখবে আমার নাম। তার হাত আপনা আপনি উঠে যায় মেয়েটার উদরের দিকে। পরক্ষণেই কিছু একটা ভেবে থেমে যায় হাত। শক্ত করে মুঠি করে রেখেছে, হাতে সমস্ত শিরা উপশিরা দৃশ্যমান। দাঁত নিষ্পিস করছে। সে এসির মধ্যেও ঘামছে না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যদি হুঁশ খুয়ে মেয়েটাকে চেপে ধরে তখন? সে ঝড়ের বেগে অস্থিরভাবে বেরিয়ে যায় রুম থেকে। পেন্ট হাউসের বিলাসবহুল বারের মধ্যে বসে আছে এ যে। বার কাউন্টারটি কালো মার্বেলের তৈরি, পাথরের গায়ে সোনালি আঁচড়, যেটা নরম আলোয় জ্বলে ওঠে। তার পেছনে রাখা শতাধিক বিদেশি ওয়াইনের বোতল, স্কচ, রেড ওয়াইন, হুইস্কি, ব্লাডি মেরি, এমনকি কিছু হ্যান্ডমেড অদ্ভুত তরল, যেগুলোর নামও উচ্চারণ করা কঠিন। সে কাচের গ্লাসে তরল ঢালে, একের পর এক গ্লাস খালি করে যাচ্ছে। না, হচ্ছে না। সে পুরো বোতল নিয়ে ঢকঢক করে গিলতে শুরু করে, তাও হচ্ছে না। সে দাঁত কিরমির করে চিৎকার করে ওঠে, আর গলার রগ খিচে রয়েছে। সে উঠে দাঁড়িয়ে ড্রয়ার হাতে তুলে নেয় একটা সিরিঞ্জ, পুশ করে দেয় সোজা হাতে শিরায়। অস্থিরভাবে নিঃশ্বাস টেনে মাথা উঁচু করে ঘাড় হেলিয়ে দেয়। ঝাঁকুনি দিয়ে ওঠে তার শরীর, সিরিঞ্জটা পড়ে যায় হাত থেকে, দেওয়ালে ছেড়ে দেয় শরীরের ভর। বসে পড়ে ফ্লোরে, তার পিঠ ঠেকে আছে দেওয়ালের সাথে, দুই পা সোজাসুজি ছড়িয়ে আছে দুই পাশে। অস্থিরভাবে ওঠানামা করছে তার বুকটা। হচ্ছে না, কিছুতেই নেশা হচ্ছে না। রিমের নেশা থেকে বের হতে পারছে না সে, অন্য কোনো নেশা তাকে কাবু করতে পারছে না। সে দুই হাতে খামচে ধরে মাথার সিল্কি চুল। আমাকে জ্বালিয়ে দিচ্ছ তুমি, ভেতরটা অদ্ভুত এক আগুনে পড়ছে। কি করব বলো? এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, মিটবেও না যতক্ষণ না তোমাকে খুব কাছে পাই, একেবারে আমার মাঝে। স্যার, ম্যামকে খুঁজে পাওয়া গেছে? মাহিন এক দৌড়ে এসে কথাটা ছুড়ে দিল ঋষাবের কানে। তার কণ্ঠে ছিল এক ধরনের উত্তেজনা। রোম, হোটেল আরেলিয়াস প্রাইভ। হালকা নীল আলোয় ডুবে থাকা ঘরটা নিঃশব্দ পরিপাটি। পুরো বিছানা মাঝে শুয়ে আছে এক রোমান কন্যা। সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, মাথা কাঁপছে, কপালে ব্যান্ডেজ, চুল এলোমেলো, ঠোঁট শুকনো। Where am I? সে উঠে বসে পড়ে। বিছানা, চাদর, ব্যান্ডেজ, গন্ধ কিছু তার নিজের নয়। নিজের জামা কাপড় দেখে একটু স্বস্তি পেলেও ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। সে চেষ্টা করে মনে করার, একটা গাড়ি, একটা ধাক্কা, মাথায় আঘাত, আর তারপর সব অন্ধকার। সে তখনই হঠাৎ শুনতে পায় বারান্দা থেকে আসা এক গানের আওয়াজ, গিটারের নরম ঝংকার।
একটা করুণ সুর। तेरी यादें मुलाकातें मैं कैसे भूल चाहत की बरसाते तू ही मेरा दिल है तू ही मेरी जान कभी तो पास मेरे आओ कभी तो नजरे मुझसे मिलाओ कभी तो दिल से दिल को मिलाओ ओ जाना मेरी जा पल की यूं ना झुकाना मेरी जा मुझसे दूर न जाना मेरी जा मुझको भूल न जाना ओ जाना मुझे लौटा दे ओ मेरा प्यार तू ही मेरा दिल है तू ही मेरी जान। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে যায় শব্দের উৎসের দিকে। বারান্দায় দাঁড়িয়ে আছে ঋষাব, হাতে গিটার, তাকিয়ে আছে দূর আকাশে, গাইছে নিঃশব্দে, গলায় ব্যথা, হেরে যাওয়া সুর। ঠিক তখনই তার কানে আসে পেছন থেকে এক হালকা পায়ের শব্দ। সে গিটার থামায়, পেছনে ঘুরে মেয়েটির দিকে সন্দেহের চোখে তাকায়। মেয়েটি কিছুটা ইতস্তত বোধ করছে। সে কাপা গলায় বলে, আমি এখানে কিভাবে এলাম? আমায় এখানে কে নিয়ে এসেছে? আমি তুমি আমার গাড়ির সামনে এসে পড়েছিলে মাথায় আঘাত পেয়েছিলে ডাক্তার দেখিয়েছে। তার চোখ ভ্রুক্ষেপহীন, ঠান্ডা। তারপর একটু থেমে, তার আগে তুমি বলো তুমি এভাবে পালাচ্ছিলে কেন আর পুলিশ তোমাকে খুঁজছিল কেন? লেট মি গেস তুমি চুরি করেছিলে, রাইট? মেয়েটি মুহূর্তেই ফেটে পড়ে। আমি চোর না, আমার নাম ক্যাথরিনা, ক্যাথি। আমার ভাইকে গুজরারা কিডন্যাপ করেছে। আমি মিডল ক্লাস পরিবারের, বাবা মা কেউ নেই। মুক্তিপণের টাকা জোগাড় করতে বাধ্য হয়ে চুরি করতেছিলাম। আমি চোর না, আমি শুধু আমার ভাইকে ফেরত চাই। তার গলায় একটা হার মানা অসহায়ত্ব। এক মুহূর্ত স্তব্ধতা। ক্যাথির চোখ জলে ভিজে ওঠে। সে মুখ ঘুরিয়ে ফেলে। ঋষাব চোখ সরায় না, কিন্তু তার মুখে না আছে মায়া, না আছে কৌতূহল, কেবল এক নিষ্পৃহ স্পষ্টতা। সে কিছু একটা ভাবার পর বলে, তুমি কি করো সেটা আমার জানার দরকার নেই, কিন্তু তুমি এখন সেফ। তোমার ভাই কোথায় সেটা বলো। ক্যাথি কেঁপে কেঁপে বলে, ওদের একজন বলছিল আজ রাতে গুদামে নিয়ে যাবে, ট্রিনিটা রোডের পর অ্যাবান্ডনেড ফ্যাক্টরি। ঋষাব উঠে দাঁড়ায়, গিটারটা সাইডে রাখে, ফোন বের করে মাহিনকে কল করে। মাহিন একটা লোকেশন পাঠাচ্ছে, পুলিশ ইনভলভ করো। কাউকে বোঝাবে না আমি জড়িত ছিলাম। একটা ছেলেকে উদ্ধার করতে হবে। আর একটা ব্যাপার, তার কণ্ঠ একদম ঠান্ডা হয়ে আসে। রিমের আপডেট পেয়েছো? ফোনের ওপাশ থেকে আশাজনক বাক্য শুনতে না পেয়ে ঋষাবের মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে যায়। বুকে চিনচিনে ব্যথা ওঠে। সে ফোন রেখে কাথির দিকে তাকায়। কিডন্যাপারদের ফোন করে বলো তুমি টাকা নিয়ে আসছো, ওরা যেন তোমার ভাইকে নিয়ে আসে। ক্যালাব্রিয়া পেন্ট হাউস, সকাল 8টা। বাইরের আলো হালকা ছড়িয়ে পড়েছে পেন্ট হাউসের কাছে জানালায়, অথচ ভেতরে এখনো অন্ধকারের ঘন ঘটা। নেশার দম বন্ধ করা গন্ধে ছেয়ে আছে পুরো বাড়ির মেঝে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকেই আস। তার হাতে ফাইল আর ফোন। প্রথমে স্বাভাবিক ভঙ্গিতে ঢুকলেও হঠাৎ থেমে যায়, চোখ বড় বড় হয়ে যায়। কালো মার্বেলের বারটায় এখনো পড়ে আছে খালি গ্লাস, ছড়ানো ড্রাগ সিরিঞ্জ, ভাঙা বোতল, আর এ যে নিজে। দেয়ালের গায়ে হেলান দিয়ে মেঝেতে পড়ে থাকা এক বিপর্যস্ত দেহ। চোখ আধা বন্ধ, ঠোঁট শুকিয়ে গেছে, বুকের বাম পাশে শার্ট রক্তে শুকিয়ে আছে। Dude, what the hell? সে দৌড়ে এসে ঝাঁকুনি দেয়। Wake up, bro. Open your eyes. এই যে চোখ খুলে তাকায় একবার, ঠোঁটে এক বিষাক্ত ক্লান্ত হালকা হাসি খেলে যায়। মর্নিং সোলজার। ইয়াশ একবার ফ্লোরে পড়ে থাকা সিরিঞ্জগুলোর দিকে তাকায়। তৎক্ষণাৎ বোঝে এগুলো সাধারণ কিছু না, অতি উচ্চ মাত্রার সিডেটিভ ড্রাগ, যা সামান্য পরিমাণ সেবন করলে 2 দিন সেন্সলেস হয়ে যায় মানুষ। আর এই ছেলেটা 7টা ইঞ্জেকশন। সিরিয়াসলি? এটা নেশা না আত্মহনন? তুই কি মরতে চাস? মরতে চাই না, মরার থেকেও খারাপ কিছু খুঁজছে। ইয়াশ হতভম্ব হয়ে যায়। এজের গা থেকে সাতটা সরাতে গিয়ে আটকে যায় তার দৃষ্টি। বুকের বাপাশে শুকনো রক্ত, ক্ষত স্পষ্ট। সে আঙ্গুল ছুঁয়ে দেখে। এইটা কে করলো? এতটা কাছাকাছি কে আসতে পারলো? এজে কিছুক্ষণ চুপ। সে বড় বড় করে শ্বাস টানছে, ঠিক হাঁপানি রোগীর মতো। তার বুকটা ওঠানামা করছে। ফিসফিস করে বলে, সেও করেছিল। ওর হাত একটা ভাঙা কাজ, বুকে চেপে ধরেছিল, আমাকে ছুঁয়েছিল।
খুব কাছে এসেছিল। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে এজে। তার মাথার মধ্যে যেন সেই মুহূর্তটা আগুনের মতো ভেসে ওঠে। রিম কাঁদতে কাঁদতে তার বুকের ওপর মুখ গুজে দিয়েছিল, দুই হাতে শক্ত করে চেপে ধরেছিল। ওর ছোঁয়াটা, ইস, সে বুকে হাত দিয়ে চোখ খিচিয়ে বলে, এটা ক্ষত না, ইটস নেকটার। ইয়াশ এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। তুই নিজেকে ধ্বংস করে দিচ্ছিস। লিটল সিস্টার, তোর আসক্তি হয়েছে ঠিক আছে, কিন্তু এরকম করে নিজেকে শেষ করে? এজে চুপ, ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। যাকে একবার ছুঁয়েছি তার ছায়া আমার হওয়া উচিত। ও আমার পয়জন, আর আমি প্রতিটা ফোঁটা শুষে নিতে চাই। তার ঠোঁটে এক বিকৃত শান্তির হাসি খেলে যায়। আই হেট দিস ফাকিং ইমোশন। আমি চাই ও চালিয়ে যাক আমাকে। ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে যায় এজের। ইয়াশ একা হাতে এজের মতো ভারী দেহটা তুলতে পারে না। তার কপাল ঘেমে একাকার, গলা শিরা ফুলে গেছে চেষ্টায়। ধুর, এই হিমালয় সম জিনিসটাকে একা টানবো কিভাবে? সে একরাশ বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠল। মাথেও মাথেও, গেট ইউর আস হেয়ার নাও। দূরে একটা দরজা খুলে হঠাৎ অস্থিরভাবে দৌড়ে এলো মাত্তেও। সবে চোখে ঘুম, চুলগুলো এলোমেলো, পরনে ট্যাঙ্ক টপ, গলায় অস্থিরতা। কি হয়েছে? দেখো, নিজেই দেখো, গর্ধব কি করছিলে তুই? তুই থাকতে 7টা সিরিঞ্জ ঢুকে গেল ওর শরীরে, আর তুই দেখলি না কিছুই? মাত্তেও হাঁ করে তাকিয়ে থাকে এজের দেহের দিকে, তারপর ফ্যাস করে মুখ ফুলিয়ে রেগে যায় বাচ্চাদের মতো। রাতে মিশন থেকে ফিরে উনি তো নিজে করে গিয়েছিলেন, আমি কি করে জানবো উনি বাড়ি এসে সিরিঞ্জে নিজের শরীর ফুটো করে ফেলবেন? আমি তো আর ভবিষ্যৎ দেখতে পাই না, আমি তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছি মাত্র। তোর ঘুম, শয়তান ঘরে আছে আর তুই ঘুমাস? তুই তোর অ্যাসিস্ট্যান্ট, সারাক্ষণ সাথেই থাকিস। তুই জানিস না ও একটা পাগল? এভাবে একা ছাড়া যায় কাউকে? আরে আমিও তো মানুষ আসবে, আমি কি সারা রাত পাহারা দিই? মাথা ঠিক থাকলে কে 7টা সিরিজ নেই? ওনার মতো পাগল বস সারা দুনিয়ার আর একটাও নেই। পাগলই তো একটা মেয়ের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আর এটা ওর বুকের ক্ষত, তুই জানতি না? মাত্তেও মুখ নিচু করে ফেলে, গলার স্বর ক্ষীণ। হ্যাঁ আমি জানতাম। কি তুই জানতিস আর তাও কিছু করিসনি? তুই ডক্টর রেভেনভেনকে দেখাসনি কেন, ইডিয়েট? তুই কোন জাতের অ্যাসিস্ট্যান্ট বলতো? মাত্তেও অপরাধী ন্যায় ফিসফিস করে বলে, আমি ওনাকে ডাক্তারের কথা বলেছিলাম, কিন্তু উনি চান না এটা কেউ ছুঁয়ে দেখুক। ওনার কাছে এটা শুধু ক্ষত নয়, এক ধরনের আবেশ, যেটা উনি নিজের মাঝে বয়ে নিয়ে বেড়াতে চান। ইয়াশ রাগে কাঁপতে কাঁপতে বলে, আবেশ? তোর মাথা খারাপ? 7টা সিরিঞ্জ ঢুকিয়েছে, যদি হার্ট অ্যাটাক করতো তোরে আবেশে? আমি ভয় পেয়েছিলাম, কিছু বললে উনি আরো ক্ষিপ্ত হতেন। সির্ফ ভয় পেয়ে চুপ করেছিলি? যদি ইনফেক্ট করতো? এইটুকু জায়গায় ইনফেকশন হলে ব্রেইন পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। তুই জানিস না ওর ব্রেইনে প্রবলেম আছে? মাত্তেও চোখের পাতা নেমে আসে ধীরে, তার চোখের কোণে কিছুটা জল টলমল করে ওঠে, কিন্তু সে শক্ত করে গিলে ফেলে সব। ঠিক আছে, চল তুলে দিই ওকে, ওর ঘুম দরকার, না হয় মরেই যাবে একদিন। তারা দুজনে মিলে কোনো মতে টেনে টুনে এজের ভারী দেহটা রুমে নিয়ে বিছানায় তুলে ফেলে। দুজনেই হাঁপিয়ে উঠেছে, যেন একটা যুদ্ধ জয় করে ফেলল দুজনেই। কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকে ইয়াশ, কপালের ঘামটুকু মুছে বলে ওঠে, ড্রেভেনকে কল কর, এখনই আসতে বল। রোম ট্রিনিটা রোড। সন্ধ্যার আলোয় ঝিমিয়ে পড়া রোম শহর। ভেনাস রোডের পাশে একটা স্নিগ্ধ কফি শপ, ক্যাফে লুমিরে। কাছের দরজা, কাঠের চেয়ার টেবিল, গায়ে ক্যালিগ্রাফিতে লেখা মেনু বোর্ড, কোণে রাখা ছোট্ট গাছ। আলো কম কিন্তু গরম, আরামদায়ক। ক্যাফেটা খুব বড় নয়, মাত্র 4টে টেবিল, তবু সুন্দরভাবে সাজানো। পরিবেশটা শান্ত, যেন কেউ আসবে তার ভালোবাসা নিয়ে, অথচ এখানে চাপা পড়ে রয়েছে এক নিঃশব্দ টেনশন। ভেতরে মাত্র 2টো কাস্টমার। একটা টেবিলে বসে আছে ক্যাথি, তার হাতে ধরা ছোট্ট একটা লাল ব্যাগ, টাকার ব্যাগ। মুখের উপর চাপা আতঙ্ক, হাতের আঙ্গুল ঠকঠক করে কাঁপছে। বারবার দরজার দিকে তাকাচ্ছে। সে জানে আজকে সামান্য ভুল মানেই তার ভাই মারা যাবে। একজন ওয়েট্রেস এসে বলে, এই ক্যাপসিয়ন মিস। ক্যাথি মৃদু মাথা নাড়ে। থ্যাঙ্কস। তার চোখ চলে যায় জানালার বাইরে। রাস্তার ওপাশে একটা কালো গাড়ি, ঋষাব বসে আছে স্টিয়ারিংয়ে, চোখে সানগ্লাস, পাশে মাহিন, আর আশেপাশে ছড়িয়ে আছে 2-3 জন পুলিশ, সিভিল পোশাক। ঋষাবের কানে ব্লুটুথ। জাস্ট অবজার্ভ, ওরা ছেলেটাকে আনবে, ক্যাথি ব্যাগটা ফেলে দিলে তখন অ্যাকশন, আগে নয়। মাহিন ফিসফিসিয়ে আন্ডারস্টড। হঠাৎ 3 জন অপরিচিত পুরুষ ঢুকে পড়ে ক্যাফেতে। তাদের দৃষ্টি ধারালো, মুখে কালো মাস্ক,
তাদের মধ্যে একজন ফিসফিস করে বলে, ডিড ইউ কাম অ্যালন? পুলিশ টুলিশ আনিসনি তো? ক্যাথির হাত কাঁপলেও কণ্ঠ স্থির। টাকা এনেছি, আগে আমার ভাইকে দেখাও। তাদের পেছন থেকে হঠাৎ এগিয়ে আসে আরেকজন, ধাক্কা দিয়ে এগিয়ে আনে এক কিশোর ছেলেকে, চোখ মুখ বাঁধা, গলায় আঁচড়ের দাগ। দুইজন কিডন্যাপার এগিয়ে আসে। তখনই ক্যাথি টেবিল থেকে লাল ব্যাগটা নিচে ফেলে দেয়, সিগন্যাল। ঋষা ফিসফিস করে বলে, নাও। সাথে সাথে পুলিশ ক্যাফেতে ঝাঁপিয়ে পড়ে, কিডন্যাপারদের কাবু করতে শুরু করে। ঠিক তখনই কিডন্যাপারদের একজন হঠাৎ লাফ দিয়ে ছেলেটিকে তুলে নেয়। চোখের পলকে তার গলায় ঠেকিয়ে দেয় ছোট্ট একটা চাকু। ছেলেটা কান্না থেমে যায় আতঙ্কে। পুরো ক্যাফে হঠাৎ নিঃশব্দ। কেউ ছাড়বি না, 1 ইঞ্চি এগোলে ছেলেটার গলা কেটে দেবো। ক্যাথি চিৎকার করে ওঠে। নো, দয়া করে না প্লিজ। পুলিশ থমকে যায়। ঋষভ দ্রুত ব্লুটুথে ফিসফিস করে বলে, কোড রেড স্ট্যান্ড বাই, টার্গেট নেক লেভেল লকড। চাপা টেনশন, সবাই স্থির। 1 সেকেন্ডের ভুল মানেই শিশুটার মৃত্যু। ঋষভ ধীরে ভেতরে ঢোকে, চোখে সানগ্লাস। সে এক পা এগিয়ে এসে চোখে চোখ রাখে কিডন্যাপারের সঙ্গে। কণ্ঠস্বর শান্ত কিন্তু ধারালো। ছুরি চালালে শুধু ও মরবে না, তুইও মরবি। দূর, তুই কে? হট এখান থেকে। ঋষভ থেমে যায়, তারপর খুব শান্তভাবে নিজের কফির কাপটা তুলে নেয়। এক চুমুক দিয়ে বলে, ভুল করছিস। এখন যদি তুই খুন করিস, এখান থেকে বের হওয়ার রাস্তাও বন্ধ। এই ছেলেটা এখন তো ঢাল, কিন্তু পরের মুহূর্তে সে তোর শাস্তির কারণ হবে। কিডন্যাপার চেঁচিয়ে ওঠে। আমি বলছি কাছে আসবি না। ঠিক তখন ঋষভ তার পকেট থেকে একটা মোবাইল ছুঁড়ে মারে পাশে জানালার দিকে। চ্যাং করে আওয়াজ হয়। কিডন্যাপারের মনোযোগ সেকেন্ড খানেকের জন্য সরে যায়। এই সুযোগে পেছন থেকে ঢুকে পড়ে মাহিন ও এক পুলিশ। এক ঝাঁপে কিডন্যাপারকে মাটিতে ফেলে দেয়। চাকু ছিটকে পড়ে যায় দূরে। ছেলেটি কাঁপতে কাঁপতে ছুটে আসে ক্যাথির দিকে। ক্যাথি জড়িয়ে ধরে কাঁদে। ভাই, ভাই আমার। ক্যাফের বাইরের রাস্তায় চারপাশে পুলিশ। হ্যান্ডকাপ পরা কিডন্যাপারদের গাড়িতে তোলা হচ্ছে। ক্যাথি তার ছোট ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ভাইটা কাঁপছে, চোখে পানি। ঋষভ একটু দূরে দাঁড়িয়ে আছে, হুডি পরে, চোখে সানগ্লাস। সে চোখ সরিয়ে নিচ্ছিল। ঠিক তখনই ক্যাথি ধীরে ধীরে এগিয়ে এলো। থ্যাংক ইউ, আপনি না থাকলে আমার ভাইকে বাঁচানো যেত না। সে থমকে যায়, ঋষভের মুখের দিকে তাকিয়ে ফেলে। কণ্ঠ হঠাৎ পাল্টে যায়। আপনি আর যে না। তার কণ্ঠে এক ধরনের বিস্ময়। নিজের ভাইয়ের চিন্তায় এতক্ষণ সে ঋষভকে ভালোভাবে খেয়াল করতে পারেনি, আর গান শুনেও চিনতে পারেনি, কারণ তখন তার মনে এক ধরনের দুশ্চিন্তা ছিল। কিন্তু এখন ঋষভের মুখটা ভালো করে দেখে সে তাকে খুব ভালো করেই চিনতে পারছে। ঋষভ একটু অবাক হয়, মাথা নামিয়ে ফেলে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না। আমি বিশ্বাস করতে পারছি না। আই অ্যাম এ বিগ ফ্যান অফ ইয়োর্স। আপনার সোসকে ভুলে গানটা আমি প্রতিদিন শুনতাম। আপনি তো স্রেফ একজন রকস্টার নন, আপনি তো একজন নায়কও। ঋষভ এবার ধীরে ঠোঁট নেড়ে বলে ঠান্ডা কণ্ঠে, আমি কাউকে নায়ক হতে আসিনি। গান, খ্যাতি এগুলো সব ব্যর্থ। বাস্তব জীবনটা অনেক কঠিন। ক্যাথি চুপ করে যায়। তার চোখ নরম হয়ে আসে। এক মুহূর্তের জন্য সে বুঝতে পারে এই মানুষটার ভেতরে কতটা ভার চাপা আছে। ঋষভ গাড়ির দরজা খুলে বলে, চলো আমি তোমাদের বাসায় পৌঁছে দেই। ও এখন স্টপল, কিন্তু হাসপাতালে চেক আপ দরকার। গাড়িতে ঋষভের পাশে বসে হাঁসফাঁস করছে ক্যাথি। এতক্ষণে তার মনে ঋষভের জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। ঋষভ শূন্য চোখে জানালার বাইরে তাকিয়ে আছে। সে ক্যাথির দিকে না তাকিয়ে বলে, এখন থেকে আর চুরি করবে না। আমি তোমাদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। এখানে আমার বাবার এক পরিচিত বন্ধু আছে, তার কোম্পানিতে তোমার জবের ব্যবস্থা করে দেব। তুমি যে ডায়মন্ডের ব্যাজটা চুরি করেছিলে, সেটা আমি পুলিশের কাছে দিয়ে দিয়েছি। মেয়েটির কণ্ঠে একটা চাপা ক্ষোভ জমে। আমি চোর না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাধ্য হয়ে। জানি, কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? একটা অচেনা মেয়েকে কেউ এইভাবে সাহায্য করে? করেছি কারণ তোমার চোখে নিজের ভাইকে হারানোর যন্ত্রণা দেখতে পেয়েছিলাম। আর আমি খুব ভালো করেই জানি কাছের মানুষ হারানোর যন্ত্রণা ঠিক কতটা কষ্টদায়ক। আমিও একজনকে হারিয়েছি, তাকে খুঁজতেই তো এখানে আসা। খুব ভালোবাসি ওকে। ভালোবাসি, এই একটা কথাতেই যেন ক্যাথির বুকটা হঠাৎ চিনচিন করে ওঠে। চোখে জল টলমল করে, কিন্তু সে সেটা আড়াল করে ফেলে। সে কষ্টগুলোকে গলায় দলা পাকিয়ে শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলে, কে সে? ঋষভ সিটে হেলান দিয়ে বসে পড়ে। শি ইজ মাই ব্লু ফেরি, রিম।